প্রিয় বন্ধুরা, চলে এসেছি আজকে ভাইজ্যাকের দ্বিতীয় পর্বে লোকাল সিনে ঋষিকোন্ডা বিচ, থোতলাকোন্ডা ও ইন্দিরা গান্ধী জিওলজিক্যাল পার্কটা প্রথমে দেখে নেব। কাছাকাছি, সেই জন্য ১,৫০০ টাকা দিয়ে একটা অটো বুক করেছি। চলুন, আমরা চলে এসেছি ঋষিকোন্ডা বিচ। সকাল ৯টা থেকে খোলা, কোনো রকম প্রবেশ মূল্য নেই। বিশাখাপত্তনম থেকে ৮ কিলোমিটার দূরে অবস্থিত ঋষিকোন্ডা সমুদ্র সৈকতে সোনালি বালিতে মোড়া বিশেষ আকর্ষণ আম ও খেজুরের গাছের সারি দেখতে পাবেন। সমুদ্রের ঢেউ বেশ কম, সেই কারণে স্নান, বিভিন্ন রকম রাইডিংয়ে অংশগ্রহণ করতে পারবেন। প্রবেশ মূল্য ফ্রি। এছাড়া কিছু সামান্য খাবারের দোকান আছে খুপড়ি স্টাইলে, কিছু ইচ্ছা হলে খেয়ে নিতে পারে। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি, ৯টার আগেই ঠিক সময়ে পৌঁছে গেছি। এখানে কিছুক্ষণ কাটানোর জন্য দেখুন জলের কোনো ঢেউ নেই বলতে গেলেই হয়। আর এইখানে একটা স্ট্যাচু আছে যেটা বেশ দারুণ, সবাই উঠে ফটো তুলছে। এত ভিড়, আমি আর তোলার চেষ্টা করিনি। প্রথমে মনে হয়েছিল অটোওয়ালা বেশি পয়সা চাইছে, কিন্তু দীর্ঘ সময় দাঁড়িয়ে দেখানোর জন্য এইটুখানি মূল্য, এমন কিছু বেশি নয়। ভাগে ভাগে এলে বা ৪ চাকা নিলে কিন্তু বেশি পড়ে যাবে। চলে এসেছি থোতলাকোন্ডাতে। থোতলাকোন্ডাতে টিকিট কেটে প্রবেশ করলাম। থোতলাকোন্ডাটি ভিমলি শহরের পথে অবস্থিত। এটি বৌদ্ধ স্থান। থোতলাকোন্ডা শব্দটির অর্থ খাল বা বৃষ্টির জল সংরক্ষণে পরিকল্পিত ব্যবস্থা। এই জলাধারটি পাহাড়ি অঞ্চলে পাথরের স্তর কেটে নির্মিত। ভীষণভাবে প্রভাবিত এই থোতলাকোন্ডা কলিঙ্গ অঞ্চল দ্বারা, যেখান থেকে বৌদ্ধ ধর্ম শ্রীলঙ্কা এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় ছড়িয়ে পড়ে। প্রত্নতাত্ত্বিক বিভাগের সমীক্ষা থেকে জানা যায় হিনায়ন বৌদ্ধ কমপ্লেক্সটি কথা। শহরটি কিন্তু ২০০০ বছরের পুরনো অনুমান করা হয়, তবে বেশ সুন্দর, দেখলে অবাক লাগে। আমরা এখন রামানাইডু ফিল্ম ইনস্টিটিউটে চলে এসেছি। এন্ট্রি ফি অ্যাডাল্ট ৬০ টাকা, চিলড্রেন হলে ৩০ টাকা, ক্যামেরা ৬০ টাকা। থাকে প্রত্যহ ৯:৩০ থেকে 5 PM পর্যন্ত। বিখ্যাত সিনেমার প্রযোজক ডি রামানাইডু প্রতিষ্ঠিত করেন ১৯১৯ সালে। স্টুডিওটি তৈরি করেন মূলত একই গ্রাউন্ডের মধ্যে ছাদের নিচে সিনেমার শুটিং, এডিটিং, ডাবিং ও প্রোডাকশন সহ সমস্ত কাজ একত্রে করার জন্য। উল্লেখযোগ্য শুটিংয়ের জন্য রাজপ্রাসাদ, গ্রামের বাড়ি, পুলিশ স্টেশন, কোর্ট, নানা সেট তৈরি করা। কেবল শুটিংটা করে নিলেই হলো। আপনিও সব জায়গায় নিজেকে দাঁড়িয়ে নিজের ছবিও তুলে নিতে পারেন। বেশ সুন্দর, অপূর্ব। ঘুরে ফিরে দেখুন, এখানে একটি খাওয়ারও ছোটোখাটো দোকান আছে, টিফিন করে নিতেই পারেন। ভাগ্য ভালো থাকলে শুটিং দেখতে পারেন। এখানে ফিল্ম এবং যন্ত্রপাতি, ক্যামেরা, লাইট, সাউন্ড ইত্যাদি সংক্রান্ত ছোট ফিল্ম প্রদর্শনী ও মিউজিয়াম আছে। সবগুলোই সুন্দরভাবে দেখতে পাবেন, তথ্য দেবেন। এই মুহূর্তে আমরা ভাইজ্যাক চিড়িয়াখানা অর্থাৎ ইন্দিরা গান্ধী জুওলজিক্যাল পার্কের সামনে উপস্থিত হয়েছি। সামনেটা কত সুন্দর দেখে নিন, দারুণ দারুণ দারুণ। ১২৫ একর এলাকা জুড়ে বিস্তৃত পার্কটি বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশে অবস্থিত। বাঘ, গন্ডার, হাতি, ভল্লুক কি নেই এই চিড়িয়াখানায়। মেন রোডের উপর অবস্থিত। এখন টিকিট কাটার জন্য এখানে লাইন দিয়েছে। বড়দের টিকিটের মূল্য ২০ টাকা, শিশুদের ১০ টাকা, স্টিল ক্যামেরা ২০ টাকা, ভিডিও ক্যামেরা ১০০ টাকা। ৫ জনের জন্য কার ভাড়া করা যায় ২০০ টাকা দিয়ে। যারা হাঁটতে পারেন না, ব্যাটারির গাড়ি আছে, ভাড়া করে দেখলে বড়দের ৩০ টাকা, শিশুদের ১০ টাকা। অনেক বড় এলাকা, সুতরাং ইচ্ছা হলে গাড়িটা ভাড়া করেও নিতে পারেন। হাতে কম সময় থাকলে গাড়ি ভাড়া করে নেওয়াই ভালো। দেশের তৃতীয় বৃহত্তম চিড়িয়াখানা এটি, যেটি কাম্বালা কোন্ডা রিজার্ভ ফরেস্টের মধ্যে পড়ে, বিশাখাপত্তনম অঞ্চলে অবস্থিত। ১৯৭৭ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নামে উন্মুক্ত করা হয় এই চিড়িয়াখানাটি। প্লাস্টিক কম ব্যবহারের কথা বলা হয়েছে। চলুন, ভিতরে প্রবেশ করেছি। হাঁটতে হাঁটতে ঘুরে দেখার ইচ্ছা। হাঁস দিয়েই আমাদের যাত্রা শুরু। ৮০টি প্রজাতির বন্যপ্রাণী দেখতে দেখতে আপনার সময় কখন কিভাবে কেটে যাবে বুঝতে পারবেন না। এখন এখানে মিনি ট্রেনও আছে। চলুন, গন্ডারের কাছে চলে এসেছি। গন্ডারটা কিভাবে জলে ডুবে নাক দিয়ে জলে করছে দেখতেই পেলেন। এরপরে ফিশ অ্যাকোরিয়ামে চলে এসেছি। এটাও টিকিট আছে, খুব সামান্য, কিন্তু মাছ একদমই নেই, প্রবেশ না করাই ভালো। চলুন, ঢুকে যেটুখানি দেখেছি সেইটুখানি আপনাদের দেখালাম। সামান্য ২-১টি ফিশ যেগুলো সচরাচর দেখি।
চিড়িয়াখানা বিশেষ প্রাইমেট প্রাণীগুলির মধ্যে আছে লেঙ্গুর, বিশাস বানর, বনেট বানর, জলপাই, বাবুন, রিং-টেইলড লেমুর, গেল, ডিস, মারমোসট এবং ম্যান্ড্রিল উল্লেখযোগ্য। যাই হোক, এখন দেখুন রিং-টেইল লেমুরগুলোর কাছে চলে এসেছি। সেগুলো কিভাবে দূরে বসিয়ে লেজগুলো নাড়াচ্ছে আর নিজেদের মধ্যে খেলা করছে, লাফালাফি করছে, সেগুলো বেশ দারুণ করে এনজয় করলাম। আর এইভাবে দোল খাচ্ছে শিম্পাঞ্জিগুলো, যেগুলো দেখতে অসাধারণ। দেখুন একটি শিম্পাঞ্জি তো তার বাচ্চাকে নিয়ে কিভাবে খেলা করছে, টানাটানি করছে, দেখলে বেশ অবাকই লাগে। স্নেহ, মায়া, মমতা সব মায়েদেরই সমান। চলুন, ছেলে আমার ক্যামেরা নিয়ে ফটো তোলার জন্য ঘুরে বেড়াচ্ছে। ভাইজাগ চিড়িয়াখানার বিশেষ বৈশিষ্ট্য মাংসাশী প্রাইমেটস, স্তন্যপায়ী, আনগুলেট, পাখি ও পতঙ্গ সবারই আলাদা আলাদাভাবে বিভক্ত করা, যাতে ম্যাপ অনুযায়ী সবাই সুন্দরভাবে প্রদক্ষিণ করতে পারেন। আমি তো হায়নাকে দেখালাম, বাঘের কাছে চলে এসেছি। গরমে বাঘগুলো সব রেস্ট নিচ্ছে দেখুন খাঁচার মধ্যে, আর বেশ একটু ধুকছে, উঠছে, মাথা নাড়াচ্ছে, সেইভাবে দূর থেকে ছবি তুললাম। সবই খোলা। এই বাঘটা দেখুন কিভাবে ঘুরে বেড়াচ্ছে, আর চারিদিকে বাঁশের এরকম ঝাড় তৈরি করা, যার মধ্যে প্রাণীরা অবাধে ঘুরে বেড়াচ্ছে নিশ্চিন্ত মনে। এরকম খোলামেলা জঙ্গল ছাড়া কোথাও দেখতে পাবেন না। বেশ সুন্দর লাগলো। সুতরাং মাংসাশী প্রাণীদের মধ্যে চিতা, বাঘ, জাগুয়ার, পুমার মতো মাংসাশী প্রাণী ও বিশেষ উল্লেখযোগ্য। এমনকি মাংসাশী কুকুর, শিয়াল, হায়নাও এখানে দেখতে পাবেন। তাহলে কি নেই? থাকে বাঘের গর্জনটা একবার শুনে নিন। পরে আমরা আর নিচে দেখুন খাঁচার মধ্যে ঘেরা জায়গার মধ্যে বাঘ অসম্ভব। ছোট বাচ্চারা তো ঘিরে দাঁড়িয়ে আছে, দেখলে সত্যি কীরকম গায়ের লোম যেন মনে হচ্ছে খাড়া হয়ে যাচ্ছে। মাংসাশী প্রাণীদের ছাড়িয়ে এখন আমরা চলে এসেছি পাখিদের বাসস্থানে। এই পক্ষীলয়গুলিতে আছে অসংখ্য প্রজাতির পাখি, তৃণভোজী, প্রাইমেট ও সরীসৃপ, হাঁস, রঙিন সারস, ময়ূর, ঘুঘি, প্যারাকিট, শকুন, ঈগল, ম্যাকাও, বাজিগার, উট পাখি যেমন সমগ্র পাখিদের মিলনস্থল, ছোটদের জন্য বিশেষভাবে আকর্ষণীয়। তবে এমনভাবে ছোট খাঁচা বা কাঁচ দিয়ে ঘেরা, এদের তো ছোঁয়া যাবে না, আর দূর থেকে ব্যারিকেড করা, কাছেও যেতে পারবেন না। আর চারপাশে কাঁচ থাকার জন্য পরিষ্কার ছবিও আসেনি। সেই জন্য আর কি করা যাবে, রৌদ্রে তপ্ত অবস্থায় যেরকম ছবি উঠেছে সেগুলোই দেখালাম। চারপাশে বড় বড় বিশাল গাছের ঘেরা বা ছাওয়াই আছে, তার মাঝে রাস্তা। এইভাবেই হাঁটতে হাঁটতে দেখতে দেখতে এগিয়ে চলেছি। বেশ সুন্দর পরিবেশটা। চলুন, এবার একটুখানি বসার ইচ্ছা আছে। ভাইজাগ ঘুরতে এসে আমরা চিড়িয়াখানা দেখতে এসেছি। জুটা বিভৎস গরম, দেখুন একটুখানি করে দেখছি আর একটুখানি করে বসছি। মোটামুটি পুরো জুটা কমপ্লিট করার ইচ্ছা আছে, কিন্তু এত গরম আর কি বলবো, ঘেমে পুরো সাজগোজ যেটা বলে মেয়েদের, সেটা পুরো অবস্থা খারাপ। এখন একটু বসেছি, আবার বাকিগুলো দেখব। চলুন বন্ধুরা, পুরো ভাইজাগ ভ্রমণের যতটা দেখব ততটাই আপনাদের দেখাবো। এখন আমরা জুতে আছি, খুব গরমের জন্য বসে আছি একটুখানি। হেঁটে হেঁটে দেখছি, গাড়ি করে কোনো লাভ নেই, একটুখানি যাওয়া আর একটুখানি করে হাঁটা, সুতরাং হেঁটে দেখাটাই ভালো। এখন আমরা সিংহের গুহার পায়ে বসে আছি। দেখুন সিংহ গরমে অস্থির হয়ে গুহার মধ্যে চলে গেছে, তার আগে আমাদের সঙ্গে দেখা করেছে। সুরাজ সিংহ কিন্তু বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছিল, বেশ দারুণ। এইভাবে ঘোরা অবস্থায় দেখলাম চারপাশে খোলা এলাকায় এত সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছে, যা দেখলে অবাক লাগলো। মাংসাশী প্রাণী কিছুটা দেখালাম, কতবার দেখাবো, তাহলে বিশাল ভিডিওটা হয়ে যাবে। এখন তৃণভোজী প্রাণীদের কাছে চলে এসেছি। দেখুন এর মধ্যে আছে হরিণ, হাতি, সাম্বার হরিণ, বন্য পশুদের মধ্যে গৌড়, মহিষ, জলাভূমির হরিণ, নীলগাই, জলস্থি, এন্ডস হরিণ, জিরাফও আছে। আসলে আমরা এসেছি একটু দুপুর হয়ে গেছে, সেক্ষেত্রে এদের রেস্টের টাইম, তাই বসে বসে রেস্ট করছে। জলস্থিগুলো দেখুন কিভাবে মুখ তুলছে, নাবাচ্ছে, জলের মধ্যে খেলা করছে, সহজে কিন্তু মুখ তোলে না, দেখে নিলাম। এখন চলে এসেছি পতঙ্গ জাতীয় প্রাণীকে, এখানে অবহেলা করা হয়নি। কি বিশাল দেখুন
এলাকার মধ্যে প্রজাপতিকে ধরে রাখার জন্য চেষ্টা করা হয়েছে। গাছগুলো কি সুন্দরভাবে লাগানো হয়েছে, প্রজাপতিগুলো ঘুরে বেড়াচ্ছে, এইভাবে ঘুরে ঘুরে প্রজাপতিগুলো বেড়াচ্ছে লাফিয়ে লাফিয়ে, প্রচুর প্রজাপতি। আর তাদের জন্য থাকার বিশেষ ব্যবস্থা এইখানে কিন্তু দাঁড়িয়ে খুব সুন্দর করে ফটো তোলার জন্য করে দেওয়া প্রজাপতির মধ্যে। আর চারপাশে এরকম ছাওয়া ঘেরার মধ্যে অসংখ্য প্রজাপতি। দেখুন, দেখতে দেখতে এগিয়ে চলি। পুরো প্রজাপতি যে স্থানটায় আসল রাখার জায়গা করা হয়েছে সেই স্থানের মধ্যে প্রত্যেকটি গাছেই 2-4টে করে প্রজাপতি আছে। ভাবলেও অবাক লাগে, সব প্রাণীকে সমানভাবে গুরুত্ব দিয়েছে। আর নানা রঙের প্রজাপতি। দেখুন এই ভিতরটা প্রজাপতি রাখার জন্য কি সুন্দর ছাউনি দেওয়া আছে। আর ছোট ছোট গাছ কত সুন্দরভাবে ঘিরে রাখা আছে, যার মধ্যে প্রজাপতি বসে। এক অসম্ভব আকর্ষণীয় জায়গা। আর প্রজাপতিও চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। আমি তো ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছি, ও দৌড়াচ্ছে ক্যামেরা বন্দি করার জন্য। আমি ওর সঙ্গে বেশ কিছুটা দৌড়ে দৌড়ে হাঁপিয়ে গেছি, তবুও ধরলাম। এখন অনেক প্রজাপতি আছে, কিন্তু সব তো আর ধরতে পারবো না, 2-1টা ক্যামেরা বন্দি করে তুলে দিলাম। চলুন বন্ধুরা, আমরা সরীসৃপের গুহার কাছে চলে এসেছি, যেখানে প্রথমেই দেখুন কচ্ছপ। আহা দারুণ, কত কচ্ছপ। বাঁধাকপির পাতা কেটে দেওয়া হয়েছে, সবুজ সবুজ শাক, যেগুলো তারা বহাল তবিয়তে খাচ্ছে। চেহারাগুলো দেখতেই পাচ্ছেন, 2-1টা তো এদিক ওদিক দেখুন পাতার আড়ালে ঢুকে আছে, গরমে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। দারুণ দারুণ বন্ধুরা, এত কচ্ছপ একসঙ্গে দেখলে তো মন ভরেই যায়। এছাড়া আছে মনিটর, টিকটিকি, কুমির, ঘড়িয়াল, সব মিলিয়ে ভাইজাগ কিন্তু বেশ জমজমাট। সমস্ত কিছুগুলো তুলে দিলাম বন্ধুরা। আরও প্রচুর আছে। বাচ্চাদের নিয়ে সময় করে একদিন অবশ্যই চিড়িয়াখানাটা দেখবেন। যেগুলো জীবন্ত সেগুলোর স্মৃতি সহজে ভোলা যায় না, মনের কোণে আঁকা হয়ে থাকে। কি সুন্দর ধীরে ধীরে চলছে। কচ্ছপটা দেখেছেন, সবাই বলে খুব ধীরে চলে, এক্ষেত্রে কচ্ছপের গতিটা বেশ বেশি আছে। এদের কাছে গিয়ে এখানে কিছু খাওয়ারই প্রয়াস আমার মনে হয়। তার সঙ্গে চলে এসেছি, দেখুন গিরগিটি জাতীয় প্রাণী, যেগুলো কীরকম কাঁচের মধ্যে দিয়ে উঁকি মারছে। আর কি দুটো গিরগিটি নিজেদের মধ্যে এমনই দেখুন ঝগড়া করছে। আর ঠোঁটগুলো তো কাঁচের গায়ে ঘষে ঘষে একদম কাঁচটাও রক্তাক্ত হয়ে গেছে। মুখটাও দেখুন বিভৎসভাবে রক্তাক্ত হয়ে গেছে। সামনে থেকে দেখিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন কীরকম অবস্থা। ক্ষত বিক্ষত। বেরোবার জন্য বাইরে খোলা আকাশ কেনা পছন্দ করে, কিন্তু সে উপায় নেই, এখানেই তাদের বাসস্থান। এইভাবেই তারা সবাইকে দেখার জন্য জায়গা করে। দেখছেন মুখটার কি অবস্থা বন্ধুরা। তাহলে কত প্রাণী, কত সুন্দর পরিবেশ, কিভাবে তাদের যত্ন করে রাখা হয়েছে। কাউকেই খাবার দিতে পারবেন না। এইভাবে আস্তে আস্তে আমরা চলে এসেছি, দেখুন শেষ পর্যায়ে কুমিরের কাছে। কুমির, অসংখ্য কুমির, ছোট বড় কুমির, সবাই এক জায়গায় এরকম নিশ্চিন্তে রেস্ট করছে, কেউ নড়াচড়া করছে না। আর নড়াচড়াটা দেখাবো কি করে বন্ধুরা। এইভাবে অসংখ্য কুমির দেখে মন তো ভরে গেল। তার সঙ্গে আছে শকুনদেরও কিন্তু বিশেষ থাকার ব্যবস্থা। দেখুন বসে রয়েছে উপরে, প্রত্যেককে পর্যাপ্ত খাবার দেওয়ার জন্য তারা কিন্তু এখানেই নিশ্চিন্তে বসবাস করেন। আর চিড়িয়াখানাটাই জমজমাট। এখন চলে এসেছি নীলগাই, হরিণ আর সমস্ত কিছু বাকি যেগুলো তৃণভোজী প্রাণী আছে তাদের কাছে। সেগুলোও ঘুরতে ঘুরতে দেখে নিলাম। অবশেষে চলে এলাম হাতির কাছে। হাতিগুলো দেখতে পাচ্ছেন চেহারা, তাদেরও খাবার দেওয়া, এমনকি সেটের মধ্যে আছে। তাহলে কত যত্ন করে আমরা হোটেলে চলে এসেছি। আমাদের হোটেলের খাবার চারটা দেখে নিন। তাদের খাওয়ার আয়োজন তো হচ্ছে। হোটেলটা কত পরিষ্কার পরিচ্ছন্ন দেখিয়ে দিলাম। এখানেই আমরা খেয়েছি। আর প্রয়োজন মতো প্রচুর পরিষ্কার পরিচ্ছন্ন, যা খাবেন সবই ন্যায্য মূল্যে পেয়ে যাবেন। এটাই হচ্ছে ভাইজাগের
বাসনপত্র অনেকে কিনতে চান। একদম স্টেশনের কাছেই দোকানটি, খুবই জনপ্রিয়, ন্যায্য দামে সব ওজন করে বিক্রি হয়। আমি প্রচুর বাসন কিনেছি, সেই বাসনের দোকানটাই সামনে থেকে দেখিয়ে দিয়েছি, ভেতরে তোলা যাবে না ভিডিও। আমরা সমস্ত দেখার পর হোটেল রুমে চলে এসেছি। খাওয়া দাওয়ার পরে আবার চলে গেছি কৈলাসগিরি টেম্পল দেখতে। 200 টাকা অটো বুক করে কৈলাসগিরি টেম্পলে চলে এসেছি। কৈলাসগিরি টেম্পলটি 7 দিনই খোলা, সকাল 11টা থেকে 12:40 পর্যন্ত, বিকেল 2টো থেকে 7টা পর্যন্ত খোলা থাকে। সুতরাং আমরা যে সময় এসেছি 2টোর আগে, সেহেতু একটু অপেক্ষা করতে হবে, 2টো বাজলে তবেই খুলবে। 150 টাকা করে টিকিট। রোপওয়ে যাওয়ার জন্য ইচ্ছা, চলার পথও আছে, কিন্তু সেই পথ অনেক দীর্ঘ, এই রাস্তা দিয়েই যেতে হবে। চলুন, রোপওয়ে চালু হয়ে গেছে, আমরা উপরে উঠব। কৈলাসগিরি টেম্পলের জন্য দেখুন কিভাবে লোহার সিঁড়ি তৈরি করা, কতগুলো দেখুন ঘুরে 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 তারপরে উঠছি। এরকম 1তলা 2তলা করে ধরলে প্রায় 3-4 বার ঘুরে কত উপরে চলে এসেছি। সিটা দেখুন, সমুদ্র কত দূর হয়ে গেছে, রাস্তাটাও কত নিচে চলে গেছে। একদম রোপওয়ের কাছে চলে এসেছি, ঘাস বিছানো সিনথেটিক। এইবার রোপওয়ে ওঠার ইচ্ছা। উপর থেকে একটুখানি দেখিয়ে দিলাম, ব্যাস। প্রথমে একটা রূপো ফাঁকা ছেড়ে দিল, পরের যেটা আসছে সেটার মধ্যেই আমরা উঠে বসে পড়লাম যাত্রার জন্য। বন্ধুরা চলুন, এই অভিজ্ঞতাটা আর কি করে শেয়ার করব, তবে যাত্রাটা দেখুন। আমাদের সঙ্গে যে দুজন এসেছে তাদের সঙ্গে পরিচয় হলো, তারা কিন্তু কলকাতা থেকেই গেছে। সুতরাং ওয়েস্ট বেঙ্গলের লোক যে ঘুরতে ভালোবাসে বা তারা ঘুরে বেড়ায়, এগুলো যেখানে যাই সেখানে প্রচুর বন্ধু তৈরি হয় আমাদেরও। পেছনে আর একটা রোপওয়ে যেহেতু চলে এসেছে, এবার এই রোপওয়েটাকে ছেড়ে দেবে। ধীরে ধীরে উঠতে থাকছি, আর বিচিত্র অভিজ্ঞতা, কিভাবে উপরে উঠছি ঝুলে ঝুলে দেখলে তো মনে হবে আত্মারাম খাঁচা, তবুও এক অনন্য অভিজ্ঞতা নিয়ে চলছি। সমুদ্রটা দূরে হয়ে যাচ্ছে, আর কত উঁচুতে ধীরে ধীরে উঠে গেলাম, কারণ কৈলাসগিরি টেম্পলটা কিন্তু অনেক উঁচুতে। সিঁড়ি দিয়ে হাঁটা আর সময় সাপেক্ষ, ব্যয়ের থেকেও বেশি, আর অতটা হাঁটা সম্ভব নয়। রাত্রিরে ফেরার ইচ্ছা আছে। আজকে কত ঘুরেছি জুটা, সেটা দেখতেই পেয়েছেন। এইভাবে ধীরে ধীরে সরু তারের মতো সুতো ধরে উপরে চলে এসেছি, একদম টেম্পলের কাছে। দেখুন রোপওয়ের যেখানে থামবে সেই জায়গাটা প্রবেশ করে গেল, আমরা চলে এলাম। ব্যাস একটু হাঁপ ছেড়ে বাঁচলাম। অন্য রোপো একটা যাচ্ছে একটা আসছে, এরকম ব্যবধানেই কিন্তু রোপোগুলো চলে। এইবার এই টয় ট্রেনের রাস্তা ধরেই এগিয়ে চলেছি। চলুন, যেখান থেকে আমরা ঘোরা স্টার্ট করব। এইভাবে হাঁটতে হাঁটতে চলে এসেছি। আসুন বন্ধুরা, এটা কৈলাসগিরি টেম্পল। এখানে আমরা 150 টাকা করে টিকিট কেটে রোপওয়ে উঠেছি। আর এই যে ট্রেন, এই ট্রেনের টিকিট কেটে পুরো কৈলাসগিরি টেম্পলটা আপনারা ঘুরতে পারবেন। এসি ট্রেন আছে দেখুন। আমরা এখানে টিকিট কাটতে হবে। এবার কত টাকা করে টিকিট, চলুন এবার দেখা। কম্পার্টমেন্টগুলো ট্রেনের দেখুন। আপনার টয় ট্রেনটির মধ্যে ট্রেনটির বসার সিটগুলো দারুণ, দেখতেই পাচ্ছেন। 1 নম্বর 2 নম্বর এরকম করে 3-4টে কোচ আছে, কিন্তু এখনও টিকিট দেওয়া আরম্ভ হয়নি, যেহেতু লোক হয়নি। আর টাইমেই খুলবে আর তখনই টিকিটটা দেবে। সুতরাং অত টাইম আমাদের কাছে নেই, আর টিকিটের দাম জেনে আর কি করব, সেই জন্য হাঁটতে আরম্ভ করলাম। হেঁটে হেঁটেই দেখে নিই। ছোটো বাচ্চাদের জন্য তো প্রচুর রাইডিং আছে, যা তাদের তো এতই আনন্দ প্রদান করবে, আর কি বলবো। এই ঘোড়াটায় চড়ে ঘুরতে পারে, ছোট ছোট এই গাড়িগুলো, আরও প্রচুর রাইডিং আছে। এগুলো তো পয়সায়, বিনা পয়সাও যেগুলো আছে সেগুলোও কম নয়। কৈলাসগিরি টেম্পলটি কিন্তু সপ্তাহে 7 দিনই খোলা থাকে। প্রথমেই বলেছি 11টা থেকে 12:40 পর্যন্ত, বিকেল 2টো থেকে 7টা পর্যন্ত। কৈলাসগিরির বিশেষ বৈশিষ্ট্য হলো উপরে বেশ অনেক উঁচুতে তৈরি এই টেম্পলটি। চারপাশ দিয়ে ঘুরে দেখতে পারবেন চারপাশে সমুদ্র, প্রাকৃতিক শোভা, এবং ভাইজাগ শহরটিকে বিশেষভাবে পর্যবেক্ষণ করার জন্য কৈলাসগিরি টেম্পলের থেকে ভালো আর দ্রষ্টব্য স্থান আর নেই। পাশে সুন্দরভাবে দেখুন ঘিরে ফুল দিয়ে পার্কের বেশ গাছ কেটে কেটে যাওয়ার রাস্তাগুলো কত সুন্দরভাবে করে দেওয়া।
কৈলাসগিরি টেম্পেলের মূল আকর্ষণ বা মধ্যমণি হলো 40 ফুট উঁচু শিব ও পার্বতীর বিশাল মূর্তি, যা অভূতপূর্ব অপূর্ব। আপনি হেঁটেও যেতে পারেন, তবে ভীষণ সময়ের অভাব, তাই রোপওয়ে করেই উপরে উঠেছি। দেখুন বাবা মাকে কত সুন্দরভাবে কত উঁচুতে প্রতিষ্ঠিত করা হয়েছে। নিচে পায়ে ছুঁয়ে চলেছে ঝর্ণার জল, আর অপূর্ব অপূর্ব আর কি বলবো, পায়ের কাছে ফুল সজ্জিত রয়েছে, গাছগুলো সুন্দরভাবে কাটা, জলাশয়ের ঝর্ণা, যা দেখলে মন হৃদয় দুটোই জড়িয়ে যাবে। ওই দিন এখানে ফিশ অ্যাকোরিয়ামটা দেখতে পারেন, তবে খুব একটা বিশেষ কিছু এক্সট্রা মাছ টাছ দেখতে পারবেন না। ভিম্পি বিচটাও দেখে নিতে পারেন। সমস্ত এইভাবে ঘুরলে দারুণভাবে ঘোরাটা হয়ে যাবে, আর অল্প সময়ে সব দেখে নিতে পারবেন। যেদিন সীমাচলম মন্দিরটা দেখবেন, সকাল সকাল বেরোলে ইয়ারাদা বিচ, ডলফিন নোজ, ফিশিং হারবার সেগুলো কমপ্লিট করতে পারবেন। শীতের সময় এলে অবশ্যই আপনারা সেন্ট্রাল পার্কটা দেখে নেবেন। অসম্ভব ফুলের সুন্দর সুন্দর সৌন্দর্য, যা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এত ফুল দিয়ে সাজানো হয়, যা ডিসেম্বর মাসেই সবথেকে সুন্দরভাবে প্রদর্শন করা হয়, আর সেই সময় বিশেষভাবে সাজানো হয়ে থাকে বছরের শেষ দিনগুলির জন্য। যখন বেরিয়েছেন সামান্য একটু অর্থ এদিক ওদিক বেশি খরচ করলে কিন্তু প্রচুর আরও অনেক কিছু দেখা যায়। যাই হোক, এইভাবে ঘুরে ঘুরে চারপাশে দেখুন বাবা মাকে দর্শন করলাম, করে হাঁটতে শুরু করলাম। ট্রেন লাইন দিয়ে দিয়ে হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম চারপাশটা ঘুরতে ঘুরতে। এখান থেকে প্রাকৃতিক সৌন্দর্য যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। দেখুন কীরকম কুয়াশা ঘন দেখাচ্ছে দূর থেকে সমস্ত ভাইজাগ শহরটি। কোথাও পাহাড়, কোথাও সমুদ্রে ঘেরা বড় বড় গাছের মাঝখান দিয়ে রাস্তা করা, এক দারুণ সৌন্দর্য। এই গাছগুলো সুন্দরভাবে বেশ বসিয়ে রাখায়। এখানে কিন্তু স্কুল থেকেও সব ছেলে মেয়েদের নিয়ে আসে। নানা রকম খাওয়ার পুরো ঘর আছে বা হোটেল আছে, ছোট ছোট ফুড কোর্ট বলা হয় যেগুলোকে। এইভাবে ধাপ কেটে কেটে তৈরি করা বাঁশের ঝাড়ের মধ্যে দিয়ে রাস্তা, দারুণ পরিবেশ। গরমটা কিন্তু এখানে একদমই নেই, আর সমুদ্রের হাওয়ায় আপনাকে শীতল করে দেবে। সুতরাং কৈলাসগিরি টেম্পল ভাইজাগের প্রাণকেন্দ্রই বলা যায়। সমস্ত ঘুরে ঘুরে যখন দেখে নিলাম, বেশ মনের স্বাদ পূরণ হয়ে গেল। প্রিয় টয় ট্রেন যদি চলতো 16 কলা পূর্ণ হতো, তবে এতটা পায়ে হেঁটে সৌন্দর্য উপভোগ করতে পারতাম না। এই ফাঁকে সমুদ্র পাশটা ঘুরে ফেললি, কি সুন্দর গাছগুলো কেটে দেওয়া দূর থেকে দেখতেই পাচ্ছেন, যা দারুণ, চোখের পলক ফেলা যাবে না। আর প্রিয় বন্ধুরা, যদি আপনারা আরাকু ঘুরতে চান, তবে অবশ্যই ভোরবেলা আরাকু ট্রেন ছাড়ে, তাতে যেতে পারেন, বা স্থানীয় যদি গাড়ি ভাড়া করেও যেতে পারেন। এক্ষেত্রে হয়তো 5000 টাকা মতো ভাড়া পড়তে পারে। আমরা আমাদের গাড়ি সেন্টারে জিজ্ঞাসা করেছি, কিন্তু এবারে যাওয়া হয়নি। আরাকুতে বিশেষ দ্রষ্টব্য স্থান, যা আমরা আগে দেখেছি, বোরা কেভস, অনন্তগিরি কফি গার্ডেন, গলিকন্ডা ভিউ পয়েন্ট, আদিবাসী মিউজিয়াম, বোটানিক্যাল গার্ডেন। বিভিন্ন স্কুল থেকে বা অনেক পার্টি এসে ঘুরতে এসেছে, সবাই বসে খাওয়া দাওয়া করছে, দারুণ উপভোগ্য বিষয়। আরাকু কালকা গার্ডেন, কফি মিউজিয়াম, বিশেষ করে অনন্তগিরি এলিকুড়া ফলস, এগুলো সব দেখতে দেখতে যাবেন, দারুণ উপভোগ্য, লস হবে না। আর ট্রেনে গেলে আলাদা করে গাড়ি ভাড়া করতে হবে, তখন কিন্তু অনেকটা বেশি চার্জ পড়ে যায়, ওদের ইচ্ছা মতো নেয়। এখন কৈলাসগিরির এই দোকানটিতে চলে এসেছি। দেখুন এখানে নানা রকম শপিংয়ের প্রদর্শনী জিনিসপত্র করে রাখা আছে, যেগুলো এত সুন্দর সুন্দর মেমেন্টোগুলো, ব্যাগ আছে, মূর্তিগুলো আছে, চুড়ি আছে, খুব সুন্দর। সব কিন্তু ন্যায্য দামেই নিতে পারেন, আর বেশ মনোরম। আমি তো বেশ 2-1টা কিনেছি। পার্সগুলোও বেশ সুন্দর, দেখুন কত সুন্দর সুন্দর। সুতরাং স্মৃতি বয়ে রাখার জন্য এরকম 2-1টা কিনে সঙ্গে ব্যাগে ঝুলিয়ে নিলেই হলো। যখন পূর্বে আরাকু গিয়েছিলাম, 3000 টাকা করে গাড়ি ভাড়া করে গিয়েছিলাম বন্ধুরা। ট্রেন ছিল, ট্রেনে ভীষণ বিভ্রাট হয়েছিল, সে কাহিনী আর বলার কথা নয়। যাই হোক, এইগুলো দেখতে দেখতে
চলুন আমাদের ভ্রমণ পর্যায়ে সমস্ত কিছু ভাইজ্যাকে তুলে ধরলাম। আপনারাও এগুলো দেখে মনের মতো জিনিসপত্র কিনে নিতে পারেন। সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস একটু বেশ সুন্দরভাবে প্যাকিং করে নিলেই বাড়িতে চলে আসবে আর স্মৃতি ধরে রাখবে। গিফটের জন্যও কিন্তু অসাধারণ। ঘুরতে গেলে অবশ্যই ব্যাম্বু চিকেনটা ট্রাই করবেন, যা দারুণ টেস্টি, মুখে লেগে থাকবে এমন স্বাদ। এছাড়া এখানে দেখুন নানা রকম হার্বাল প্রোডাক্ট আছে, সেগুলো কিনে নিতে পারবেন। গণেশজি কত সুন্দরভাবে বসে আছে বিক্রির জন্য, যে নেবেন তারই হবে। এখানে দেখুন কৈলাসগিরি টেম্পলে শিবের মূর্তিটি অসাধারণ। নির্দিষ্ট সময় পূজারি এসে পূজা করে দিয়ে গেছে, আর গেটটা আটকানো, বাইরে থেকেই তুললাম। তাহলে আমার কৈলাসগিরি টেম্পলটা সম্পূর্ণ ঘুরলাম, দারুণ লেগেছে বন্ধুরা। আপনারা অবশ্যই প্রাণকেন্দ্রে ভাইজ্যাকের কৈলাসগিরি টেম্পলটা দেখবেন। আর রোপওয়ে চড়ার অনুভূতিটা তো একদম অন্যরকম, যা আমার স্মৃতিপটে গাঁথা রইল। আমরা মসৌরি ঘুরতে গিয়ে আরও রোপওয়ে চড়েছি, কিন্তু এক একটা রোপওয়ে চড়ার অভিজ্ঞতা এক এক রকম। এখান থেকে সমুদ্রের প্রাকৃতিক দৃশ্যটা কত সুন্দর। চলে এসেছি রোপো করে নাবার জন্য। চলুন, এখন রোপোগুলো উঠছে। মাঝে মাঝে এক একটা রোপো ফাঁক থাকে, কিরম ঝুলে ঝুলে নামছে। উপর থেকে নিচে নামা মানে মনে হবে পুরো শরীরটা হালকা হয়ে গেছে, ফাঁকা দেখতেই পাচ্ছেন। এরকম গ্যাপে গ্যাপে রোপোগুলো আসছে। এই রোপোটায় ভাবলাম আমাদের, কিন্তু লাইন অনুযায়ী হলো না। সামনে যারা ছিল তাদের, পরবর্তী রোপোতে আমরা বসবো। কিন্তু এই রোপোটা কিভাবে ঠেলে পুশ করে দিচ্ছে দেখুন, সেটা দেখানোর জন্যই এটা রেকর্ড করে দিলাম। সমস্ত কিছু যা দেখেছি সব কিছুই আপনাদের দেখালাম। আশা করি ভ্রমণ সংক্রান্ত ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এইভাবে ঠেলে দেওয়ার পরে চলতে আরম্ভ করলো। এবার আমাদের রোপওয়েটাই কিন্তু সেমভাবে চলছে। বসে আছি বাক্সের মধ্যে, নড়াচড়া করতে একটু ভয়ই লাগছে। কিরম পিলারগুলো সব কলকাতা থেকেই কিন্তু মিস্ত্রি গিয়ে ইঞ্জিনিয়ারিংরা এই রোপোগুলো যেখানে যেখানে আছে তারাই করেছেন। এগুলো কিন্তু আমি ওনাদের কাছেই শুনেছি, আর লেখাও আছে। যাই হোক, রাস্তাগুলো কীরকম পার হয়ে যাচ্ছে, রোপোর উপরে ঝুলে ঝুলে চলে যাচ্ছি আস্তে আস্তে নির্দিষ্ট জায়গায়। যা এতদিন ছিলাম, ঘুরলাম, দেখলাম মনের মধ্যে, সেগুলোই সব কল্পনার তুলিতে ভিডিও আকারে আপনাদের কাছে পরিবেশন করলাম। দেখুন, এইভাবে অবশ্যই রোপওয়েটা চড়ে দেখবেন। যারা মাঝে মাঝে বাইরে যান, সব সময় হয় না, তারা এগুলো অবশ্যই উপভোগ করুন। অর্থের দিকে চিন্তা করলে বাইরের সব কিছু উপভোগ করতে পারবেন না। মাঝে মাঝে নিজেকে প্রকৃতির সঙ্গে যুক্ত করতে আর ঘুরে বেড়ালে শারীরিক পরিবর্তন তো অবশ্যই হয়। সুতরাং ভ্রমণটা মাঝে মাঝে করাই ভালো। বন্ধুরা, কি বলবো, আমার চ্যানেলটা ডিমনিটাইজড হয়ে যাওয়ার জন্য আর দেখুন নানা রকম প্রবলেমের জন্য সত্যি আমি ভিডিও অনেক দিন ছাড়তে, এই জন্য ভীষণ দুঃখিত। এত প্রবলেম আসে, আর সব কিছু ইউটিউবের ঠিক মতো না জানার জন্য আমাকে নানা রকম প্রবলেমেই মাঝে মাঝে ফেস করতে হয়। এই জন্য ভিডিও ছাড়তে দেরি হয়ে যায়, সেই জন্য খুবই দুঃখিত। মোবাইলও খারাপ করে প্রচুর টাইমটা লস হয়ে গেছে। তবু আমার প্রিয় বন্ধুরা সঙ্গে আছেন, ভিডিওগুলো দেখেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। যারা ঘরে বসে পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে চান, তাদের জন্যও কিন্তু এই ভিডিওগুলো মনে হয় খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, আমরা রোপওয়ে থেকে নেবে আস্তে আস্তে আবার সেম প্রাইসে একটা অটো বুক করে চলে এসেছি আমাদের হোটেলে। রাত্রের ট্রেনে আমরা ফিরবো বলে। দেখুন, প্রথমেই বলেছি একটু ওদিক ওদিক দিনের জন্য ঘোরার ভ্রমণ সংক্রান্ত পার্থক্য সময় বা অর্থের খুব একটা পরিবর্তন হয় না। এইভাবে ঘুরে নিন সহজ সরলভাবে। আর অসংখ্য হাজারো হোটেল আছে, গিয়ে একটুখানি ভেতর দিকে উঠলে প্রায় 600 টাকায় এসি রুমও পেয়ে যাবেন। দেখুন, বন্দে ভারত আমাদের পাশ দিয়ে ক্রস করলো। আমরা ধীরে ধীরে সাঁতরাগাছি স্টেশনে পৌঁছে নামতে চলেছি। এখান থেকে নেমে উপরে সাবওয়ে দিয়ে পার হয়ে একটা গাড়ি বুক করে নিয়েছি। আমাদের গন্তব্যস্থল নিজে গৃহ
জাস্ট সবথেকে কমফোর্টেবল, চলে এলাম। তাহলে বন্ধুরা শেষে থাকুন এই ডাক বিভাগের গাড়ির সঙ্গে। আজকে আমাদের ভ্রমণ ট্যুরটা এখানেই শেষ করছি। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আজ আসি, আবার দেখা হবে।